বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পশ্মি। সংবাদ শুরুতে এক ঝলক। সাবরুম প্রেস ক্লাবে রবিবার এক সাধারণ সভার মধ্য দিয়ে গঠিত হলো আগামী 3 বছরের জন্য নয়া কমিটি। কিল্লা এলাকায় এক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শনিবার রাতে। রবিবার ক্ষতিগ্রস্ত হওয়া বাড়িতে গেলেন মন্ত্রী রামপদ জমাতিয়া। দীর্ঘ 4 বছর বাংলাদেশের জেলে বন্দী থাকার পর রবিবার ছাড়া পেয়ে স্বভূমিতে ফিরে এলো সিমনা এলাকার রাজকুমার বাউরি। বিলোনিয়া চেকপোস্ট দিয়ে সে নিজ ভূমিতে এলো এদিন। সাবরুম সুপার মার্কেটের দ্বিতলে রবিবার মন্তেশ্বরী টিচার ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত হলো শিশু কিশোরদের নিয়ে এক বসে আঁকো প্রতিযোগিতা। জাতীয় ও রাজ্যের মিলিয়ে 15 দফা দাবিতে রবিবার রাজধানী সিটি সেন্টারের সামনে 3 ঘন্টার গণ অবস্থান করল ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি হগব। ছাগল চুরি করে ছাগলের মালিকের কাছে ছাগল বিক্রি করতে গিয়ে রবিবার চোরিলামে ধরা পড়ল এক চোর। এক মাংস ব্যবসায়ীর পাঠা ছাগল চুরি, সেই পাঠা আবার পাঠার মালিকের কাছে বিক্রি করতে এসে ধরা খেল এক চোর। ঘটনা রবিবার চরিলাম পেট্রোল পাম্প সংলগ্ন এলাকাতে মাংসের দোকান করে সজল দেবনাথ নামে এক ব্যক্তি। রবিবার এক যুবক তার কাছে একটি পাঠা ছাগল বিক্রি করতে আনে। তখন তিনি দেখতে পান এই ছাগলটি তারই। তিনি মাংস বিক্রির জন্য যে ছাগলগুলো কিনে আনেন সেগুলি দোকানের এলাকাতে বেঁধে রাখেন, কখনো জমিতেও ছেড়ে দেন ঘাস খেতে। এই ছেড়ে দেওয়া ছাগলটি উপজাতি এক যুবক ধরে এনে সজল দেবনাথের কাছে বিক্রি করতে এনে নিজেই ধরা পড়ে। চরিলাম থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, নবীন ত্রিপুরা। কি হয়েছে ভাই? আমি একটা বেশিল আমার দোকান, মাংসের দোকান। ওই জন্য ছাগলটা বলে আমার ছাড়া থাকে, বান্ধব থাকে। তো আমার এখান থেকে চুরি করে নিয়ে এসিরা আবার আমার সাথে ঘুরে আবার আমার সাথে ব্যস্ত আনছে। তো আমি তো বলছি ছাগল সব একটা আছে, সাজের লোক আছে যায়। তো এই তার দোষে ধরে পাশের লোক আর আইসে বলে কিছু মাধ্য করছে, মাধ্য করে ছাড়িয়েছি। তার বাড়ি গো? তারপরে লাগতে ছাড়া বললাম ট্রাইবেল ট্রাইবেল যুবক হই না? হ্যাঁ যুবক, হ্যাংলা বিরা লোকটা কালো বিরা। তারপর থানা পুলিশ দিয়েছেন? না না, থানা পুলিশ দিচ্ছে। কেমনে বুঝছেন এটা আপনার ছাগল? ওই আমার দোষ সিনত আছে, আমার যে নাম্বার আছে, নাম্বার দিতে সেটা দোষী বিএসসির সামনে থেকে লেগে গেছে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আবার আপনার কাছে ব্যস্ত আনছে? আমার কাছে ব্যস্ত আনছে, ভাবছে এটা আমার ক্ষেত্রে ভাবছে না যে আমার ডাকছে, আমার সিনত ভাবতে আছে না। আপনার নামটা? সরল দেবনাথ, বাড়ি উত্তর ছিলাম। আপনি কত বছর যাবত এই ব্যবসা করতেছেন? প্রায় 30 বছর। ছাগলের দাম কত হইবে? কত ব্যস্ত আনছে? 4500 টাকা, 4500 টাকা। এরপর আবার আপনি রাখছেন না? তারপরে দোষে ধরে টাকাটা দিচ্ছি না, কিছু মাধ্য করে দিচ্ছি। সবাই মানে সাইডে দিচ্ছে আর কি। কিছুদিন আগে তো আপনার আবার মাস 3-4 মাস আগে আরো একটা ঘটনা গাড়ি যে তুলে চলেছে, প্রায় সময় মনে হয় না? প্রায় আমার এমন তো 10-12টা ছাগল নিয়ে চুরি করে। আমি এই যে করি গরিব মানুষ, এটা বাদ খাই। এটা কি চরিলাম দিয়েছিল? দীর্ঘ 4 বছর বাংলাদেশের জেলে বন্দী থাকার পর রবিবার ছাড়া পেয়ে স্বভূমিতে ফিরে এলো সিমনা এলাকার রাজকুমার বাউরি। বিলোনিয়া চেকপোস্ট দিয়ে সে নিজ ভূমিতে এলো এদিন। অবশেষে দীর্ঘ 4 বছর পর দেশে ফিরল রাজকুমার বাউরি। সিদাই মোহনপুরের সিমনা এলাকার বাসিন্দা বছর 35-এর রাজকুমার বাউরি 4 বছর আগে বিভিন্ন এলাকা ঘোরার নেশায় ঘুরতে ঘুরতে একসময় নেশার ঘুরেই সাবরুমের গাড়িতে উঠে যান। তারপর তাকে সাবরুম বাজারে নামিয়ে দিল এবং সেখান থেকে মদমত্ত অবস্থায় সীমান্ত পেরিয়ে কোনো এক সময় বাংলাদেশে চলে যায় সে। বাংলাদেশের পুলিশ তাকে আটক করে প্রথমে রামগড় থানা এবং পরে খাগড়াছড়ি থানায় পাঠিয়ে দেয়। ভারতীয় নাগরিক হওয়ায় এবং বিনা পাসপোর্টে বাংলাদেশ সীমান্ত পার হওয়ার কারণেই বাংলাদেশ সরকার বিনা বিচারে তাকে জেলে পাঠায়। তখন থেকে দীর্ঘ 4 বছর ফেনী জেলে কাটায় সে। রবিবার বাংলাদেশ পুলিশ তাকে বিলোনিয়া মুহুরীঘাট চেকপোস্ট দিয়ে বিলোনিয়া থানার হাতে তুলে দেয়। বিলোনিয়া থানা তাকে জিজ্ঞাসাবাদ করার পর তাকে পরিবার হাতে তুলে দেয়। দীর্ঘদিন পর দেশে ফিরতে পেরে স্বাভাবিকভাবেই খুশি রাজকুমার বাউরি। বাংলাদেশে যাওয়া
এবং আটক হওয়ার বিষয়ে বিস্তারিত তিনি নিজেই তুলে ধরেন। বিলোনিয়া থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, নবীন ত্রিপুরা। আজকে বাংলাদেশ থেকে বাংলাদেশের পরশুরাম থানার পুলিশ এবং বিজেপি আমাদের একজন ইন্ডিয়ানকে পুলিশ ব্যাক করলো ইন্ডিয়াতে। তার নাম রাজকুমার বাউরি, সিদাই মোহনপুরের বাসিন্দা। সে গত 4 বছর আগে সে সিদাই মোহনপুর দিয়েই বাংলাদেশ মানে সে বাংলাদেশ মানে বলতে পারিনি, মতগত অবস্থায় সে বাংলাদেশ চলে গিয়েছিল চারকাটা দিয়ে। তারকাটা পার হয়ে। তো তাকে বাংলাদেশ পুলিশ এখানে আটক করে এবং তাকে জেল কাস্টডি দেয়। আজকে মানে ওকে আমরা বিলোনিয়া থানার হাতে তুলে দেয় এবং আমরা তার আইডেন্টিফিকেশন খুঁজে এবং তার যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস সিদাই মোহনপুরে, আমরা তার বাড়ি ঘরের লোকদের সাথে, আত্মীয় স্বজনের সাথে কথা বলেছি। ওরা আসার পরেই ওকে আমরা তাদের আত্মীয়দের সাথে, তার গার্জেনের হাতে আমরা তুলে দেব। কষ্ট তখন তুমি বিলোনিয়া এখানে কেমন লাগতেছে তোমার কাছে? ওখানে আমার দেশে আইসি, আমি ওখানে মোটামুটি আমার জানটা আইসে, আমার জান বাঁচছে। আমি আজকে 4 বছর ধরে ওই প্রেমী কারাগারে বন্দিত আছি। তখন কি কি সিদ্ধান্ত নিয়ে আসো? এখান থেকে কই যাবা? এখান থেকে এখন আই আমার বাড়ির দিকে যাবো। বাড়ির দিকে? হ্যাঁ, ভালো লাগছে তোমার কাছে? আমার বাড়িতে যাবো, আমার বউ ছেলে মেলে নিয়ে আমি থাকবো। তোমার ফ্যামিলিতে কতজন মেম্বার? আমার ফ্যামিলিতে আমরা 3 জন আছি। হ্যাঁ। তোমার নাম? আমার নাম রাজকুমার রাজকুমার বাউরি। বাবার নাম? বাবার নাম দশরথ বাউরি। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে মা ছেলে রাতে অন্ধকারে ঘরে ঢুকে আক্রমণ করলো অন্য ভাইয়ের পরিবারের সদস্যরা। ঘটনা রবিবার রাতে চরিলামে। সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে বিবাদের জেরে রাতের আধারে এক পরিবারের উপর আক্রমণ চালালো আরেক পরিবার। ঘটনা শনিবার রাতে চরিলামের শেষরিমাই এলাকাতে তালভাঙ্গা পাড়াতে। শুক্রবার রাতে চন্দন দাসের ঘরে ঢুকে চন্দন দাসের স্ত্রী মীনারানী দাস ও ছেলে অজয় দাসকে প্রচণ্ডভাবে মারধর করে স্বপন দাসের 2 ছেলে মিটন এবং টুটন দাস। টুটনের স্ত্রী সাথে ছিল তাদের। রাতে চিৎকার চেঁচামেচি শুনে এলাকার মানুষ ছুটে আসে ঘর থেকে। রক্তাক্ত অবস্থায় মা ছেলেকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ হাসপাতালে ছুটে আসে পঞ্চায়েত সদস্যরাও। এলাকার মানুষ একজোট হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সরব হয়। অসহায় মা ছেলেকে মিলে স্বপন দাসের পরিবার তাদের সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টাও চালাচ্ছে বলে অভিযোগ। চরিলাম থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, নবীন ত্রিপুরা। মিটন দাস আর এই যে অজয় দাস, মিটন দাস আর অজয় দাস, এই যে যারে মারছে তারা কি মানে কাকাতো জাড়াতো ভাই? আপন কাকাতো জাড়াতো ভাই। সম্পত্তির লোক তারা একটি টার্গেট ফুসকুনি আছে, দুই ভাই যাতে না পা ফুসকুনি দাবি করতো না। আরেকবারও ফুসকুনি দাবি করছে, শুনছিতে কইছে তার দাদু আমি তো রাজ্যগলে কাম করে খাই, একটা দ্রবুলা তুমি ফুসকুনি একটা দাও, তারা যদি 6 মাস করে আমিও 6 মাস করে খাই। এই কথা কোয়ার পরে হরণ্ড দাস, হরণ্ড দাসের এক কথা কোয়ানে, হরণ্ড দাসেরও মারতে গেছে, মারছেও জানি শুনছি, বাদ দিত না, তারা খাওয়ান দিত না হরণ্ড দাসের। তার উপর আচ্ছা তার ঘরের দরজা দিয়েছে, তারা মাঝিয়ে ফুটের ভিত্ত। তো এটি কোন ধরনের রুল? এটি দিছে তারা যে আইনত ব্যাপার দিছে যে তারা কিচ্ছু হইলে ঘরের দরজা দিয়ে ফিটানোর অধিকার আছে নি কোন? আর আমরা সবাই একটাই চাই, অজয় দাসের ন্যায্য বিচার পাক। কিল্লা এলাকায় এক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শনিবার রাতে। রবিবার ক্ষতিগ্রস্ত হওয়া বাড়িতে গেলেন মন্ত্রী রামপদ জমাতিয়া। বাগমা বিধানসভা কেন্দ্রের কিল্লার ছাইমোড় এলাকায় বাসিন্দা কমলা ভক্ত জমাতিয়ার বাড়িতে শনিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে রবিবার কমলা ভক্ত জমাতিয়ার বাড়িতে ছুটে যান এলাকার বিধায়ক তথা মন্ত্রী রামপদ জমাতিয়া। তিনি ক্ষতিগ্রস্তের সাথে কথা বলেন এবং সরকারিভাবে সাহায্য সহযোগিতা করার আশ্বাসও দেন। মন্ত্রী এই ঘটনার পেছনে বিরোধী তিপ্রামথা জড়িত বলে অভিযোগ করে কিল্লা থানার ওসির সাথে কথা বলেন এবং ঘটনার তদন্তের নির্দেশও দেন। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, নবীন ত্রিপুরা। আমি এখন
বর্তমানে আমি উত্তর সাইমারোয়া কমলাভক্ত জমাতিয়া যা গতকালকে 29 তারিখ রাত্র প্রায় 8টা সাড়ে 8টার সময় গড়পুরা গিয়েছিল। সম্পূর্ণ ওর যত আছে, ধান আছে এবং যত সম্পত্তি আছে, ল্যাপটপ থেকে আরম্ভ করে সবগুলি এখানে আগুন লেগে পুড়ে গেছে, ছাই হয়ে গেছে। তো এখন আমার সামনেই আছেন, ওরা সবাই আছেন, ওর ঘরের লোক যারা আছেন। এবার বিশেষ করে নতুন ঘর যে তৈরি হয়েছিল, ওই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, এইটাই নিচে জাস্ট ওয়ালটা দেওয়া হয়নি, কিন্তু ওদের ঘর নেই বলেই তো ওরা এখানে রয়েছিল। কিন্তু ওইখানে আগুন কীভাবে লেগে এটা সম্পূর্ণ ছাই হয়ে গেছে। তো তাই আমাদের সরকারের তরফ থেকে আমরা সাহায্য সহযোগিতা করব, যেমন করেই হোক এটাকে প্রশাসনকে। আর এসডিএম সাহেব, আপনাকে আমি অনুরোধ করছি এইটাকে যাতে অতি সত্বর এখানে এনকোয়ারিটা আজকে করিয়ে দিলে খুব ভালো হবে। এলে ওরা এখানে টানগুলি যে আগুন যে পড়ে গেছে কিছু হলেও এগুলি ওনারা নিয়ে নেবেন। নমস্কার। ওই ফায়ার সার্ভিস তো এসেছে আমার সাথেই। হয়তো এখন আপনি ওই তহসিলদারে পাঠিয়ে দিন, ওইটার মধ্যে তারা আচ্ছা, ওনার নাম্বারটা আমার একটু দিয়ে তহসিলদার আমার সিনেমা কিলানি প্রশাসনের অমানবিকতার শিকার দক্ষিণ কলমজোড়া 75 বছরের প্রবীণা শ্যামলা সরকার। স্বামী সন্তানহীন অসহায় প্রবীণার ভাতা বন্ধ করে দিল নিষ্ঠুর প্রশাসন। এক অমানবিকতার দৃষ্টান্ত গড়ল প্রশাসন, যেখানে সরকার সামাজিক প্রকল্পের ভাতা 2000 টাকা করবে বলে ঘোষণা করেছে, অথচ বক্সনগর ব্লকের দক্ষিণ কলমচোড়া গ্রাম পঞ্চায়েতের 75 বছর বয়সী শ্যামলা সরকার নামে এক প্রবীণার নাম ভাতার তালিকা থেকে বাদ দিয়ে দিল প্রশাসন। স্বামী সন্তানহীন অসহায় মহিলাকে কেন কোনো কারণ ছাড়াই ভাতা বঞ্চিত করে দেওয়া হলো, তার সদুত্তর আজও পাননি উনি। প্রায় 4 বছর ধরে তিনি ভাতা পাচ্ছেন না। ব্যাংক, ব্লক প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও তার ভাতা আর জুটলই না। বক্সনগর থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, নবীন ত্রিপুরা। উপনির্বাচনকে কেন্দ্র করে সড়ক প্রচার শুরু। রবিবার প্রাকৃতিক দুর্যোগের উপেক্ষা করে শহরে শক্তির মহড়া দিল কংগ্রেস। আশিস সাহার সমর্থনে হলো মিছিল। ঘোষিত হয়েছে রাজ্যের 4টি বিধানসভার 0 আসনের উপনির্বাচন। আগামী 23শে জুন অনুষ্ঠিত হবে এই উপনির্বাচন। আর এই উপনির্বাচনকে সামনে রেখে 0 আসনগুলোতে রাজনৈতিক দলের তৎপরতাও বেড়ে গেছে। রবিবার বরদোয়ালি কেন্দ্রে শক্তির মহড়া দিল ভারতের জাতীয় কংগ্রেস। এই কেন্দ্রে প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহার নেতৃত্বে সংগঠিত হয় এই মিছিল। এই আসনে যে কংগ্রেস প্রার্থী হিসেবে আশিস কুমার সাহা প্রতিদ্বন্দ্বিতায় নামছেন তা এক প্রকার নিশ্চিত, এবং বিজেপির হয়ে এই আসনে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা লড়বেন বলেই খবর। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, নবীন ত্রিপুরা। আসন্ন উপনির্বাচন দোরগোড়ায়। আগামীকাল সরকারিভাবে নোটিফিকেশন হবে। ভারতীয় জাতীয় কংগ্রেস এই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নেমে এই এলাকার গণদেবতাদের নতুনভাবে রায় নেওয়ার জন্য এক পদযাত্রায় আজকে সকলে সামিল হয়েছে। টাউন বরদোয়ালি এটা কংগ্রেসের ধারাবাহিক যে জয় এটাকে সূচিত করে। আগামী দিনেও এই ধারাবাহিকতা বজায় রাখবে গণদেবতাদের প্রতি আমাদের এই আহ্বান। আজকে আমরা বরদোয়ালির একটা অংশ নিয়ে পদযাত্রা করব। এই পদযাত্রা থেকে আমরা জনগণের কাছে বার্তা দিতে চাই, যারা 4 বছরের অধিককাল শাসন ক্ষমতায় ছিল
এই রাজ্যের মানুষ পরিবর্তন চেয়েছিল, উন্নয়নের জন্য পরিবর্তন চেয়েছিল, শান্তি সমৃদ্ধির জন্য, সম্প্রীতির জন্য। 4 বছর একটা ব্যর্থ সরকার হিসাবে এই রাজ্যে আজকে জনমনে যে ক্ষোভ, যে ঘৃণা, একটা সরকারের প্রতি যে অবিশ্বাস, এই অবিশ্বাসের পরিপ্রেক্ষিতে আজকে আমরা জনগণের কাছে যেতে বদ্ধপরিকর। জনগণের আশীর্বাদ চাইতে আমরা জনগণের দরজায় দরজায় যাব। আমি বিশ্বাস করি একজন সমাজসেবক হিসাবে যখন মানুষের আশা প্রত্যাশা পূরণ করতে পারিনি, যখন শাসক দলে থেকেও জনগণের যে চাহিদা, মানুষ যা চাইছিল অন্তত ন্যূনতম মৌলিক অধিকারগুলি, অন্ন বস্ত্র বাসস্থানের যে সমস্যা, এই সমস্যার সমাধান, মানুষ চাইছিল শান্তিতে সম্প্রীতিতে বসবাস করতে, এই রাজ্যে সন্ত্রাস আর বাইক বাহিনী উপহার দিয়ে মানুষের রাতের ঘুম যারা কেড়ে নিয়েছে, তাদের বিরুদ্ধে আজকে জনমত গর্জে উঠবে। জনমতের দ্বারা আমরা আজকে এই রাজ্যে 4টি উপনির্বাচনে জয়লাভ, এটাকে আমরা সুনিশ্চিত করতে চাই। মানুষকে আমরা জাগ্রত করতে চাই যে উন্নয়নের কথা বলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে 299টি প্রতিশ্রুতি ভিশন ডকুমেন্টে রেখে এই মাত্র 50 টাকা পাওনা নিয়ে বিবাদ, ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়ে জীবিত চিকিৎসাধীন এক যুবক। ঘটনা রবিবার সকালে ঘনিয়ামুড়াতে। মাত্র 50 টাকার জন্য ঘটে গেল রক্তারক্তি কাণ্ড। ঘটনা ঘনিয়ামুড়া এলাকায় রবিবার সকাল 10টার দিকে। পাওনা 50 টাকা চাইতে গিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। 50 টাকার জন্য রিঙ্কু মালাকার মিঠুন দাসকে চাকু দিয়ে শরীরে আঘাত করে। এতে মিঠু দাস আহত হয় এবং বর্তমানে সে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আগরতলা থেকে রাকেশ দাসের প্রতিবেদন, নবীন ত্রিপুরা। আপনি জামা কাছে টাকা পাইতো? কত টাকা? কি দিয়ে মারছে? যে মারছে ওর নাম কি? যে মারছে ওর নাম কি? বাড়ি কোথায়? বনিয়ামারা। কখন হয়েছে ঘটনাটা? কখন হয়েছে ঘটনা? হ্যাঁ, আজকে 10টা সকাল। কেস করছেন নি ওনার বিরুদ্ধে? করবেন তো না? করবেন তো? সাবরুম সুপারমার্কেটের দ্বিতলে রবিবার মন্তেশ্বরী টিচার ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত হলো শিশু কিশোরদের নিয়ে এক বসে আঁকো প্রতিযোগিতা। রবিবার সকালে সাবরুম সুপারমার্কেটের দ্বিতল ভবনে মন্তেশ্বরী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট বিলোনিয়া ব্রাঞ্চের উদ্যোগে এক বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত বসে আঁকো প্রতিযোগিতায় সাবরুম মহকুমার বিভিন্ন অঞ্চল থেকে অনূর্ধ্ব ষষ্ঠ শ্রেণী পর্যন্ত আনুমানিক 110 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। আকার অঙ্কনের বিষয়টিকে গতানুগতিকভাবে ধরে রাখার জন্য বাস্তবিক রূপে উন্নত করার লক্ষ্যেই ম্যাডাম মন্তেশ্বরীর যে চিন্তাধারা, তার প্রসারের জন্যই আজকের এই ছবি আঁকা প্রতিযোগিতা। আগামী মাসের 25 তারিখের মধ্যে করা হবে এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানও। সাবরুম থেকে প্রসেনজিৎ বৈদ্যের প্রতিবেদন, নবীন ত্রিপুরা। অ্যাকচুয়ালি আর্ট বিষয়টা হচ্ছে শিক্ষার একটা অঙ্গ। এটা প্র্যাকটিক্যাল বা থিওরিক্যাল যেরকমই চিন্তাধারা করুক, বসে আঁকো বা আর্ট এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই ছোটোবেলা থেকেই আমার উচিত সবাই কম বেশি শিক্ষাটা নেওয়া, গাইডিয়ানদেরও অনুপ্রাণিত করা, শিক্ষকদেরও অনুপ্রাণিত করা, বাচ্চাদেরকে নিয়ে সবাই সংগঠিত হয়ে
একটা নতুন দিশা তৈরি করা যায় বাচ্চাদেরকে নিয়ে, তাই আর্টটা অনেক দরকার। এই ক্ষেত্রে অভিভাবক মহলের কীরকম সাড়া আপনারা পরিলক্ষিত করছেন? কেমন সাড়া পাচ্ছেন আপনারা অভিভাবক মহল থেকে? অভিভাবকদের থেকে আমরা অনেক সাড়া পাচ্ছি। আমরা আসলে এখানে জায়গার কারণে অনেক স্টুডেন্টদেরকে আমরা পার্টিসিপেট করাতে পারিনি। আমরা 110 জনের মতো আমরা রেখেছি। ভবিষ্যতে যদি হয় বড় একটা কমপ্লেক্স নিয়ে আমরা আরও চেষ্টা করবো আরও কিছু স্টুডেন্ট অ্যাপ্লাই করাতে। শাহপুর প্রেস ক্লাবে রবিবার এক সাধারণ সভার মধ্য দিয়ে গঠিত হলো আগামী 3 বছরের জন্য নয়া কমিটি। সাবরুম প্রেস ক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে রবিবার সর্বসম্মতিক্রমে পুরাতন কমিটি ভেঙে দিয়ে আগামী 3 বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে নতুন পরিচালনা কমিটির সম্পাদক নির্বাচিত হন অচিন চৌধুরী, সহ সম্পাদক হিসাবে উত্তম বণিক, সভাপতি হিসেবে গৌরাঙ্গ ভৌমিক এবং সহ সভাপতি হিসেবে প্রসেনজিৎ বৈদ্যের নাম ঘোষণা করা হয়। কোষাধ্যক্ষ হিসাবে নির্বাচিত হন সুকান্ত দাস। অফিস সম্পাদক নির্বাচিত হয়েছেন ত্রিদীপ পাল। কমিটির অন্যান্য কার্যকরী সদস্যরা পূরণ কমিটির সদস্যদের বহাল রাখা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। রোজ রবিবার 29শে মে আজ আমরা সাবরুম প্রেস ক্লাবের নতুন কমিটি ফর্ম করেছি। আমরা এই কমিটিতে আমরা সম্পাদক পদে অচিন চৌধুরীকে আমরা নির্বাচিত করেছি প্রেস সদস্যরা। আমরা আমাদের প্রেসিডেন্টশিপ দিয়েছি। আমাদের প্রেস ক্লাবের প্রেসিডেন্ট নতুন প্রেসিডেন্ট পদে এসেছেন গৌরাঙ্গ ভৌমিক, আর সহ প্রেসিডেন্ট আছেন প্রসেনজিৎ বৈদ্য এবং সহ সম্পাদক পদে আছেন রেজিস্ট্যান্ট সেক্রেটারি উত্তম বণিক। আর আমরা অফিস সেক্রেটারির দায়িত্ব দিয়েছি আমরা ত্রিদীপ পালকে। আমরা আশা রাখবো আগামী 3 বছরের জন্য আমরা এই কমিটি ফর্ম করব। আর আমরা আমাদের সমস্ত বাৎসরিক আর্থিক যে লেনদেন, আমাদের প্রেস ক্লাবের খরচার সমস্ত হিসাব রাখবে আমাদের কোষাধ্যক্ষ হিসাবে নির্বাচিত হয়েছেন সুকান্ত দাস। আমরা আশা রাখবো আগামী 3 বছর আমাদের এই কমিটি সুন্দরভাবে প্রেস ক্লাব পরিচালনা করবে। আমরা যারা পুরান কমিটিতে ছিলাম আমরা আজ আমাদের সমস্ত দায়িত্ব ওদের কাছে বুঝিয়ে দিয়েছি। আমরা ওদের সহযোদ্ধা হিসাবে আগামী দিনে সাবরুম প্রেস ক্লাবকে এগিয়ে নিয়ে যেতে চাই। শ্বশুরবাড়ির লোকদের সংঘবদ্ধ আক্রমণে আহত হলো জামাই। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটল যাত্রাপুর থানাধীন বাসপুকুর এলাকাতে। শ্বশুরবাড়িতে গিয়ে শ্বশুরবাড়ির লোকজনদের হাতে বেধড়ক মার খেল জামাই। ঘটনা যাত্রাপুর থানাধীন বাসপুকুর বাজার সংলগ্ন এলাকাতে। জানা যায় সোনামুড়া থানাধীন আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের আব্দুল হাশেমের ছেলে আবুল কাশেম গত শুক্রবার তার স্ত্রী তাহেরা খাতুন সহ 2 সন্তানকে নিয়ে আবুল কাশেম তার শ্বশুরবাড়ির কোনো এক অনুষ্ঠানে যায়। অনুষ্ঠান শেষে শনিবার দুপুরবেলা আবুল কাশেম তার স্ত্রীকে বলে নিজ বাড়িতে যাওয়ার জন্য, কারণ তাদের বাড়িতেও নাকি একটি অনুষ্ঠান রয়েছে। আর এই কথা বলায় আবুল কাশেমের স্ত্রী ভাই আবুল কাশেমকে বলেন তাদের বোন তাদের বাড়িতে আরো কয়েকদিন থাকবে। এ নিয়ে আবুল কাশেমের স্ত্রীর ভাইয়ের সঙ্গে আবুল কাশেমের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে আবুল কাশেমের উপর তার শ্বশুরবাড়ির লোকজন, তার শ্বশুর আব্দুল কাদের সহ তার ছেলেরা মিলে মারধর করে। মারধরের ফলে অজ্ঞান হয়ে পড়ে কাশেম। পরে তাদের বাড়ির কাছ থেকে অনেকটা দূরে তাকে রাস্তায় ফেলে দেয় বলেও অভিযোগ। এ ব্যাপারে যাত্রাপুর থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে। সোনামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, নবীন ত্রিপুরা। আর বোঝাই তো না, এখন কিছু বাচ্চা দুইটা মেয়ে আমার বললাম মেয়ে এলো আইটেম করতেছি, হ্যাঁ করতেছে তুই তোমার এলো তুই যা, তোমার এলো যাই কুইয়ারে আছে না সম্বন্ধী নাম কি আবু তাহের মিয়া। এরপরে দইটা আমার এমনি ফাটছে খবরে ঘুষি কিল কটলা দিয়ে এলাইছে দিয়ে আরেকটা সম্বন্ধী আসছে দৌড়ায়, আরেকটা সম্বন্ধী আনার পরে চেনিলে হয়তো গেছে, এরপরে অন্যরা ভালো হয়েছে চেনিলে আইতে পারছে না। আচ্ছা, ঘটনাটা কি আপনার শ্বশুর বাড়িতে? শ্বশুর বাড়ির ঘটনা। এরপরে সেই সম্বন্ধী হেঁটে তো নিয়ে আইছি, আমি ঘরটায় বাড়ি উঠে নিয়েছি, উঠানে কোনো ভাইয়ের দৌড়িয়া সে এতক্ষণ ফাঁসছে আমার কি লাইছে আপনি শ্বশুর শ্বশুর সহকারে আমার এখানে ঘরটায় কি লাইছে 3 জনে মিলিয়া
আমার কি লাগে অজ্ঞান করে নিয়েছে, আমি মানে শোয়ানোর পরেও। জাতীয় ও রাজ্যের মিলিয়ে 15 দফা দাবিতে রবিবার রাজধানী সিটি সেন্টারের সামনে 3 ঘন্টার গণ অবস্থান করল ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি হগব। ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি হরিগঙ্গা বসাক রোডের উদ্যোগে রবিবার জাতীয় ও রাজ্যের জরুরি 15 দফা দাবি নিয়ে 3 ঘন্টার গণ অবস্থান পালন করল আগরতলা সিটি সেন্টারের সামনে। এই গণ অবস্থানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন বল সহ অন্যান্য নেতৃত্বরা। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, নবীন ত্রিপুরা। যারা পেনশনে গেছেন তাদের মাসিক পেনশনের পরিমাণ সর্বনিম্ন 700 টাকা থেকে সর্বোচ্চ 1200 টাকা। একটু ভেবে দেখুন, যে একটা পরিবার 700 থেকে 1200 টাকা যদি তার মাসিক পেনশন হয়, তাহলে সে এই বার্ধক্যে ঔষধপত্রের খরচ যোগাবে নাকি ভাতের ব্যবস্থা করবে, এটাও কি সম্ভব? অর্থাৎ শিক্ষক কর্মচারীদেরকে কিভাবে সর্বনাশের দিকে ফেলে দেওয়া যায়? কারণ এই মধ্যবিত্ত সংগঠিত অংশের শিক্ষক কর্মচারীরা সমাজের শিক্ষিত অংশের মানুষ, এরা আক্রমণগুলি আগে বোঝে এবং এরা সংগঠিতভাবে সাধারণ জনগণের মধ্যে জনমত সৃষ্টিতে মুখ্য ভূমিকা পালন করে। ফলে শাসক গোষ্ঠী এই অংশটাকে আজকে আক্রমণের লক্ষ্যবস্তু করেছে। অর্থাৎ এই অংশটাকে এমন একটা জায়গাতে নিয়ে যাও যাতে এরা আর ঘুরে দাঁড়াতে না পারে, এরা যাতে প্রতিবাদ করতে না পারে। এই যে বর্তমান সরকারের যে দৃষ্টিভঙ্গি, যে সর্বনাশা নীতি, এর বিরুদ্ধে যাতে তারা প্রতিবাদী আন্দোলন করতে না পারে, এই লক্ষ্য নিয়েই কিন্তু আমাদের সর্বনাশ করার এই যে দ্বিতীয় হাতিয়ার এনপিএস লাগু করা, এটা দেখছি আমরা যে সারা দেশে চালু করে দেওয়া হয়েছে। এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। মনে রাখবেন, আমরা সজাগ 24 ঘন্টা আপনাদের পাশে।